ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ বই লীলা রায়ের যে বইটা পড়ছিলাম আমরা সেটার প্র্যাকটিস সেট 6 করব। তো এইটা করার আগে আমি বলে নিই, যদি আপনাদের কোনো ভালো ভালো বইয়ের পিডিএফ বা ডব্লিউবিসিএস মেন্সের বাংলা করা যে সমস্ত পিডিএফ যদি দরকার হয়, আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। ওখানে কিন্তু ভালো ভালো পিডিএফ দেওয়া হয়, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন 71 বলছে কি, ভাজক ভাগফলের 25 গুণ এবং অবশিষ্টের 5 গুণ যদি ভাগফল 16 হয় তবে ভাজ্য কত হবে। এখানে যেটা বলেছে কি, ভাজক হচ্ছে ভাগফলের 25 গুণ, আর আরেকটা বলেছে ভাজক, এই ভাজকের কথাই বলছে, ভাজক ভাগফলের 25 গুণ আর অবশিষ্টের 5 গুণ। তাহলে অবশিষ্ট মানে হচ্ছে ভাগশেষ, অবশিষ্ট মানে হচ্ছে ভাগশেষের কথা বলছে, অবশিষ্ট ইন্টু 5 এইটা বলে দেবো। আর আমরা সূত্র কি জানি, ভাজ্য ইকুয়ালস টু কি, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভাগফল বলে দেওয়া আছে 16, তাহলে 16 বসিয়ে দিলাম। 16 ইন্টু 25 করলে কত আসলে হচ্ছে 4, এখান থেকে 4 এই 25কে গুণ করে দিলাম, তাহলে হচ্ছে 100 চলে আসলো, তাহলে আসলো 400। ভাজক তাহলে 400 হলো। তাহলে এবার অবশিষ্ট মানটা বের করে নিই। অবশিষ্ট কত, অবশিষ্ট ইকুয়ালস টু 400/5, এখানে 400 বসিয়ে দিলাম ভাজকের জায়গায়, তাহলে আসলো কত 5 × 8 = 40 মানে 80। অবশিষ্ট মানে ভাগশেষও পেয়ে গেলাম, ভাজক পাওয়া হয়ে গেছে আর ভাগফল পাওয়া হয়ে গেছে, তাহলে ভাজ্য আমরা পেয়ে যাব। এই সূত্রে বসিয়ে দাও। এখানে ভাজক ভাজক যেটা সেটা হচ্ছে কত 400, আর ভাগফল কত, ভাগফল বলে দেওয়া আছে 16, আর ভাগশেষ কত 80। তাহলে 400 লং 64, তাহলে 6480 প্লাস 80, অ্যান্সার হচ্ছে কত 6480। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 72 দাগে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6, 8, 12 এবং 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তাহলে কোন সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে, তাহলে আমি আগে ফার্স্ট এটা লসাগু বের করে নিই। 4, 6, 8, 12, 16, এটা লসাগু কত হবে, ফার্স্ট 2 দিয়ে যাবে, 2, 3, 4, 6 2 12 আর 8 2 16, আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 1, 3, 2, 3 2 6, 4 2 8, 2 দিয়ে যাবে, 1, 3, 1, 3, 2, আবার 3 দিয়ে যাবে এটা, তাহলে 1 1 1, এখানেও 1 আর এখানে 2 পড়ে থাকলো। এবার দেখো তাহলে 3 2 6, 3 3টে 2 মানে 8, আর 3 গুণ করলে 24, আর এগুলো 48, লসাগু হচ্ছে কত 48, লসাগু 48 আসলো। অতএব বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 48 প্লাস 2 করলে 50 যেটা হলো সেটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, যেগুলো এই 50কে যদি তুমি এইটা দিয়ে ভাগ করো প্রতি ক্ষেত্রেই তুমি অবশিষ্ট 2 করে পাবে। তো সেই কারণে আমি 2 যোগ করে দিলাম এখানে, যেটা লসাগু আসলো তার সঙ্গে, মানে ক্ষুদ্রতম, সব থেকে ক্ষুদ্রতম এইটা, এর পরেও হতে পারে কিন্তু সব থেকে ক্ষুদ্রতম কত 50। নেক্সট চলো, অ্যান্সার সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 73 দাগে কী বলছে দেখো, এটা করি 5, এটা হচ্ছে 4 ভাগ 3, 3 - 3 6 ব্র্যাকেট এইবারে দেখো 5, এই 4 লিখলাম, আগে যে ফার্স্ট ব্র্যাকেটের অঙ্কটা আগে করতে হবে, 3, তাহলে এটা সরাসরি করে দিলাম, 3 + 3 আর -3 কেটে গেল, তাহলে এখানে -6 আসলো, সরাসরি লিখে দিলাম +6। ঠিক আছে, আচ্ছা এটা একটু মুছে নিলাম। এবার তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম 3, এটা +6 হলো, এবার 5 - 4, এখানে হচ্ছে -9, 5 - 4, মানে -9 থেকে যদি 4
বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে -5 আসলো, 5 + 5 মানে 10। অ্যান্সার হবে এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 74 দাগে কী বলছে, 2x + 4 - 2x + 2 = 3। তাহলে এটা কীভাবে করবে দেখো, এখানে দেখো এটাকে আমি একটু ভেঙে লিখি আবার, এক্স প্লাস এখানে 2 + 2 লেখা যেতে পারে, অবশ্যই লেখা যেতে পারে, কেন 4 আছে। 2x + 2 = 3। এইবারে এখান থেকে সূচকের যে নিয়ম সেই অনুযায়ী আমি কিন্তু এই যে যোগ আকারে আছে সেটাকে আমি মানে বেস আলাদা করে দিতে পারি। তাহলে আমি 2x + 2 লিখলাম ইন্টু 2^² আর -x + 2 = 3। এবার দেখো এইটা আর এই দিকের এইটা কিন্তু একই, তাহলে কমন নিতে পারি আমি। কমন নিলে কী হচ্ছে, 2x + 2 এখানে 2^² মাইনাস এখানে পুরোটা কমন চলে গেছে, মানে এখানে 1 পড়ে থাকলো = 3। তাহলে কী আসছে দেখো, x + 2 এখানে হচ্ছে 2 × 2^² মানে 4 -1 = 3। তাহলে 2x + 2 আর এখানে কত আসলো, 4 - 1 করলে 3, এখানে 3, তাহলে কেটে গেল, আসলো কত, 2x + 2 আর এখানে 1, যেহেতু 1কে আমি কীভাবে লিখতে পারি, 2^0, এইটা মানে কিন্তু 1। তাহলে এখানে দেখো বেস সমান 2 আর 2 সমান বেস, তাহলে আমরা লিখতে পারি x + 2 মানে এই ওপরের যে পাওয়ারটা সেটা সমান করে দিতে পারি। তাহলে আসলো x = -2। কত, ডি এর দাগের অ্যান্সার সঠিক। এবার 75 দাগের কোশ্চেনটা কী বলছে দেখো, একটি লাইব্রেরিতে রবিবার গড়ে 510 জন আসে এবং অন্য দিনগুলিতে গড়ে 240 জন আসে, তবে রবিবার দিয়ে কোনো মাস শুরু হলে এবং মাসটিতে 30 দিন থাকলে সেই মাসে প্রতিদিন গড়ে কতজন আসে। এবারে আমরা কি জানি যে 4 × 7 = 28, মানে সপ্তাহে 7টা দিন থাকে আর প্রতিটা দিন 4 বার করে আসে, তাহলে 28 দিন হয়। আর এক্সট্রা যে 2 দিন সেটা কিভাবে আসে, ধরো যে মাসটা যে দিন দিয়ে শুরু হয়, ধরো সোমবার দিয়ে যদি কোনো জানুয়ারি মাস যদি শুরু হয়, না জানুয়ারি মাস না, ধরো তুমি মার্চ মাস, যে মাসে 30 দিন আছে, মার্চে 30 দিন, ঠিক আছে। ধরো সোমবার দিয়ে যদি শুরু হয় তাহলে সোমবার আর মঙ্গলবার এই দুটো দিন 5 বার করে আসে, আর অন্য যে 5টা দিন মানে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর রবি, এই 5টা দিন 4 বার করে আসে, ঠিক আছে। তো তাহলে কী হয় দেখো, 5 বার করে আসে, তাহলে আমি বলে দিই এটা, যে অন্য যে সমস্ত দিন, যেমন বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর রবি, এই যে 5টা দিন, এই 5টা দিন 4 বার করে আসবে। যদি সোমবার দিয়ে শুরু হয় তাহলে এটা হচ্ছে 5 বার করে আসবে। তো সেক্ষেত্রে এখানে দেখো বলে দিয়েছে রবিবার থেকে যদি মাসটা শুরু হয় তাহলে 30 দিনের মাস হলে তাহলে প্রতিদিনে গড় কতজন করে আসবে। এবার কনসেপ্টটা আমি বলে দিলাম, এবারে আমি দেখো কীভাবে করি। এখানে যেহেতু রবিবার দিয়ে শুরু হচ্ছে 30 দিনের মাস, তো তাহলে রবিবার 5 দিন হবে, তাহলে প্রতিদিন গড়ে লোক আসে কত, লোক আসে ইকুয়ালস টু, মানে একটা ড্যাশ দিলাম, এবারে 5 × 510, মানে রবিবারে করে 510 জন আসছে, মানে 5 × 510 প্লাস আর যে বাকি 25 দিন, 30 দিনের মধ্যে আর যে বাকি 25 দিন, সেই বাকি 25 দিনে কতজন করে আসছে, 240 জন করে আসছে, এই যে 240 জন। তাহলে আর টোটাল তাহলে দিন কত, 30 দিন। এবার কাটাকুটি করো, দেখো এখানে গুণ করার কোনো দরকার নেই, এখানে দেখো 0 আছে উপরে, তাহলে আমি যদি 0 এখানে কাটি তাহলে 2 জায়গায় 0 কেটে দিলাম, আর 3 দিয়ে আবার কাটা যাবে, তাহলে 3 দিয়ে কাটলে 3 × 17 = 51 আর 3 × 8 = 24,
তাহলে 5 ইন্টু 17, এখানে লিখি 5 ইন্টু 17 প্লাস 25 ইন্টু 8 মানে 5 17 85, আর হচ্ছে এই জায়গায় 4 আছে তো 4টা আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে কত আসলো 100 ইন্টু 2, তাহলে 85 প্লাস 200, তাহলে 285, মানে 30 দিনে গড়ে লোক আসবে কত 285 জন। নেক্সট চলে এবারে 76 দাগে কী বলছে, 6200 টাকা 1/2, 1/3 এবং 1/5 অনুপাতে 3 ভাগে ভাগ করলে সবচেয়ে বেশি ভাগের অর্থের পরিমাণ কত। তাহলে আমরা এবার করি কীভাবে, 1:2, 1/2 1/3 1/5, এটাকে আমি সরল মানে ফ্র্যাকশান থেকে আমি নর্মাল সরলে করে নিই। তাহলে 2, 3 আর 5-এর লসাগু কত, 6, 30 ধরো, তাহলে মানে 15, মানে প্রত্যেকে 30 দিয়ে গুণ করো, তাহলে 30/2 করলে 15, 30/3 করলে 10, আর 30/5 করলে 6, এইটা আসলো। এইবারে তাহলে এটা যোগফল কত, 15 আর 6-এর যোগফল হচ্ছে 21 আর 10, 21 আর 10 31, 31 সমতুল্য হচ্ছে 6200। তাহলে এবার কাটো এটা, তাহলে আসলো কত 200, 1 সমতুল্য 200, আর তাহলে চেয়েছে সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় ভাগটা কত 15, তাহলে 15 সমতুল্য হচ্ছে 3000, অ্যান্সার হবে বি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলে এবারে 77 দাগে কী বলছে, কোনো সংখ্যার 80%-এর সঙ্গে 80 যোগ করলে, মানে কোনো সংখ্যার 80%-এর সঙ্গে 80 যোগ করলে সংখ্যাটি পাওয়া যায় কত, সেটা হবে দেখো, ধরে নিলাম সংখ্যাটি ধরি সংখ্যাটি x, তাহলে x-এর 80% সঙ্গে 80 যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে এখানে সরাসরি 0 কেটে দিলাম, আর এখানে 4 দুগুণ 8 আর 5 মানে 4x/5 আর প্লাস 80 আর ইকুয়ালস টু x। তাহলে আমি এইটা এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কত আসলো 5x মাইনাস 4x/5, লসাগু একেবারে করে দিলাম আমি, আর 80 তো এখানে থেকেই গেল, তাহলে x 80 ইন্টু 5, 400, অ্যান্সার হবে সি এর দিকের অ্যান্সার সঠিক। নেক্সট চলে এবারে 78 দাগে কী বলছে, একটি দ্রব্য বিক্রি করলে বিক্রয় মূল্য 25% লাভ হয়, বিক্রয় মূল্যের 25%, এখানে কিন্তু মাথায় রাখতে, ক্রয় মূল্যের উপর বলিনি, এটা বলছে বিক্রয় মূল্যের উপর 25% লাভ হয়, তাহলে লাভের হার কত হবে এখানে, তাহলে আমাদের সিপি আর এসপি, এখানে 25% বলেছে মানে 1/4, তাহলে এই 4টা হচ্ছে বিক্রয় মূল্য, কেননা বিক্রয় মূল্যের 25% বলেছে, তাহলে 4টা যদি বিক্রয় মূল্য হয় তাহলে তার কস্ট প্রাইস কত হবে, তাহলে 4 মাইনাস 1 করে দাও 3, তাহলে কস্ট প্রাইস সেলিং প্রাইসের থেকে কম হবে, কারণ এখানে লাভ হচ্ছে। তাহলে এবার বলছে লাভের হার কত, এবার লাভের হার সবসময় ক্রয় মূল্যের উপর বিচার করতে হয়। এবারে তাহলে লাভের হার হচ্ছে 1/3 ইন্টু 100, তাহলে কত আসছে 33.13%, অ্যান্সার হচ্ছে ডি এর দিকের অ্যান্সার সঠিক। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই পার্সেন্টেজ ডাইরেক্টলি দেখার সঙ্গে সঙ্গে 1/3 থাকলেই এটা মনে রাখতে হবে 33.13 হবে। হ্যাঁ, নেক্সট চলো 79 দাগে কী বলছে, এক ব্যক্তি একটি পণ্য 80 টাকায় 80 টাকায় কিনে তার ধার্য মূল্য 120 টাকা লিখে দেয়, এরপর সে ধার্য মূল্যের 40% ছাড়ে পণ্যটি বিক্রি করলে তার লাভ বা ক্ষতি হার কত। এখানে এটা কীভাবে করবে দেখো, এইবারে এমপি, এসপি আর সিপি, এখানে বলে দেওয়া আছে ধার্য মূল্য হচ্ছে 120 আর ক্রয় মূল্য হচ্ছে 80, তাহলে এটা কাটাকুটি করো, তাহলে এখানে ডাইরেক্টলি যদি আমি 40 দিয়ে কাটি তাহলে 2 আসলো, এখানে 3, তাহলে 2 আর 3 অনুপাত, এমপি আর সিপির অনুপাত হচ্ছে 3:2 আসলো। এবারে বলে দিয়েছে এরপর সে ধার্য মূল্যের 40%, ধার্য মূল্যের 40% মানে কত, কাটাকুটি করো 2/5
তাহলে এখানে 5 আর 40% ছাড় পাচ্ছে মানে 3 আসলে এখানে। এবারে এই আমাদের এমপিটা সেম করতে হবে, এমপি সমান হবে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে 5 দিয়ে যদি গুণ করি তাহলে এখানেও 5 দিয়ে গুণ হবে, আর এখানে যদি 3 দিয়ে গুণ করি এখানেও 3 দিয়ে গুণ হবে। তাহলে অ্যান্সার কত আসলো? এখানে 15 আর এখানে 15 আর এখানে 10 আর এই জায়গাটায় 9 আসলো। তাহলে 10, 9 আর 15 হচ্ছে এমপি, এসপি আর সিপি। এবার এখানে বলেছে লাভের হার কত, তাহলে লাভের হার সবসময় সিপির ওপর বিচার হয়। লাভের হার ইকুয়ালস টু তোমার সিপি হচ্ছে এখানে 10, আর এখানে এর মধ্যে গ্যাপ কত, মানে লাভ না, এখানে লাভের হার না, সরি, এটা ক্ষতি হবে, কারণ এখানে কমে যাচ্ছে সিপি, এখানে ক্ষতির হার মানে এখানে 1 যেহেতু কমে যাচ্ছে তাহলে 1/10 ইন্টু 100 মানে 10% তার ক্ষতি হচ্ছে। ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 80 টাকা কী বলছে, 80 দাগটা কী বলছে, কোনো মূলধন বার্ষিক 3.3% সরল সুদের হারে 5 বছরে 700 টাকায় পরিণত হয়। এবার তাহলে কত হবে, তার মান কত হবে? তাহলে এখানে 3.1% মানে কত? 1/30। এটা মাথায় রাখতে হবে কিন্তু, কারণ 33.1 মানে যদি আমরা 1/3 করি, এইটা পার্সেন্ট মানে 1/3 করি, তাহলে এটা 1/30 হবে, স্বাভাবিকভাবে মাথায় রাখতে হবে। তো তাহলে এখানে বলছে কোনো মূলধন বার্ষিক 3.1% সরল সুদের হারে 5 বছরে 7,000 টাকা পরিণত করে। তাহলে আমি ধরে নিই যে মূলধন হচ্ছে এক্স। এবার মূলধনের উপরে এক্সটা আর সুদ যেটা আসবে আমরা জানি কি আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে এখানে মূলধন এক্স ধরলাম, তাহলে এক্স ইন্টু এটাকে আমি ফ্র্যাকশানে করে নিই, তাহলে কত? 3 3 9 আর 1 10, তাহলে 10/3 আসলো, আর নিচে 100, আর কত বছরের জন্য? 5 বছরের জন্য হলে এত টাকা পরিণত হয়, মানে সুদ আসল মিলে এটা 7,000 টাকা। এবার সলভ করে নাও, এই 10 এটা কেটে দিলাম আর এটা এখান থেকে কেটে দিলাম, তাহলে কত আসলো? এক্স প্লাস এক্স বা এখানে নিচে 3 ছিল আর এখানে 2 আছে মানে 6 চলে আসলো, আর এখানে 7,000। এবার লসাগু করো, 6 এদিকে 6 আর এখানে এক্স মানে 7x হচ্ছে 7,000। 7 আর এদিকে 7,000 কেটে দিলাম, তাহলে 1,000 আসলো, তাহলে এক্স ইকুয়ালস টু 6,000। উত্তর হবে কত? সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, এবার বলছে 81 দাগের কোশ্চেনে কী বলছে, 3,000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 6,000 টাকা হলে তার 4 বছরে মোট সুদ কত হবে? কত হবে এখানে বিচার করো। প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে সুদ আসল মিলে। এবার দেখো বলছে যে 3,000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 6,000 টাকা হলে 4 বছরে কত টাকা হবে? আচ্ছা, তুমি তাহলে দেখো এখানে হচ্ছে 3,000 টাকা, সেখান থেকে বেড়ে হচ্ছে 2 বছরে 6,000 টাকা হচ্ছে। যখন এটা 6,000 টাকা হয়ে গেল, এটাই তখন মূলধন হয়ে গেল, ঠিক আছে? এবার এইটাকে আবার যদি 2 বছরে আবার 2 বছর রাখা হয়, 6 বছর 6,000 টাকার মূলধন হিসাবে যদি আরও 2 বছর রাখা হয়, তাহলে তখন কত আসবে? তখন আসবে হচ্ছে এটার, এখানে দেখো এই 2 বছর, এটা বছর আর এটা বছর, এখানে দেখো 2 গুণ হচ্ছে, কিন্তু 2 গুণ। তাহলে যদি এইটাকে আবার মূলধন হিসেবে 2 বছরের জন্য আমি রেখে দিই চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে এটাও আবার 2 গুণ হবে, তাহলে 2 গুণ হবে, তাহলে 12,000 টাকা হচ্ছে টোটাল অ্যামাউন্ট হবে তখন, ঠিক আছে? তো তাহলে 4 বছরে টোটাল 4 বছরে তাহলে হবে 12,000 টাকা। আচ্ছা, না মানে সুদ হবে কত? যদি অ্যামাউন্ট যদি বলো তাহলে 12,000 টাকা, আর যদি সুদ হয় 4 বছরে সুদ হবে 12,000 মাইনাস 3,000 হচ্ছে 9,000 টাকা হচ্ছে সুদ হলো। অ্যান্সার এর আগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 82 কী বলছে, প্রতিদিন 7 ঘন্টা করে এ ও বি একা একটি কাজ
সম্পন্ন করে যথাক্রমে 6 দিন এবং 8 দিনে। তবে প্রতিদিন 8 ঘন্টা করে দুজনে একসঙ্গে কাজটি করলে মোট সময় লাগবে কত? তাহলে প্রতিদিনে 7 ঘন্টা করে, এখানে কীভাবে করবে দেখো, টোটাল কাজ কি বলে দেওয়া, এ হচ্ছে এর এফিসিয়েন্সি এ ধরে নিলাম, বি এর এফিসিয়েন্সিকে বি ধরবো, মানে কাজ করার ক্ষমতা সে একদিনে কতটা কাজ করতে পারছে। তাহলে হচ্ছে এ ইন্টু 7 ঘন্টা করে সে কাজ করছে আর 6 দিন সে কাজ করছে, আর সমানভাবে সে বিও একই কাজ করছে, তাহলে বি এর এফিসিয়েন্সি ইন্টু 7 ঘন্টা কাজ করছে ও এবং 8 দিন কাজ করছে, তাহলে তাদের টোটাল কাজটা পেয়ে গেলাম আমি। এবারে বলছে তাহলে এখান থেকে আমি এ আর বি এর অনুপাত মানে দক্ষতা, এটা কিন্তু দক্ষতা পেয়ে যাব। সেটা কী হবে, তাহলে বিটার দিকে নিয়ে এসছি, মানে 7 ইন্টু 8, দাঁড়া 7 ইন্টু 8 এখানে ছিল, আর নিচে 7 ইন্টু 6 চলে আসলো, তাহলে 7 কেটে গেল, আর এখানে 2 দিয়ে কাটলে 4, এটা 3 আসলো, তাহলে 4/3। এটা হচ্ছে এ বাই বি এর দক্ষতা আসলো। এবারে বলছে যদি প্রতিদিন 8 ঘন্টা করে দুজনে একসঙ্গে কাজ করতো তাহলে মোট কত সময় লাগতো। আচ্ছা, কত সময় বলতে এখানে দিনের কথা বলছে, কত দিন লাগতো। তাহলে ধরি তাদের দিন সময় লাগে, তাহলে কি হবে, এখান থেকে টোটাল কাজটা বের করে নিই, তাহলে যে কোনো এক জায়গায় বসিয়ে দাও। এর মান পেয়ে গেছি, তাহলে 4 ইন্টু 7 ইন্টু 6, অথবা তুমি এখানেও বসাতে পারো 3 ইন্টু 7 ইন্টু 8, একই মান আসবে, ইন্টু 8, এটার মান কত হবে, 4 7 28 আর 6 28 আর 6 গুণ করো, 6 দুগুণ 12 আর 6 8 48, মানে 168। এটার ক্ষেত্রে গুণ করলে সেম আসবে, 3 7 21, আর যদি 8 দিয়ে গুণ করো তাহলে 16 আর 8 একই আসলো। তাহলে এটা হচ্ছে টোটাল কাজ। তাহলে আমি এখানে লিখি টোটাল কাজ হচ্ছে 168 ইকুয়ালস টু, তারা একসঙ্গে কাজ করছে মানে এ প্লাস বি এর দক্ষতা ইন্টু সে 8 ঘন্টা করে কাজ করে বলছে তারা একসঙ্গে মিলে, তাহলে 8 ঘন্টা ইন্টু ডি দিন সময় লাগছে। তাহলে 168, আর এখানে 4 আর 3 যোগ করলে 4 প্লাস 3 দক্ষতা লিখে দিলাম, আর ইন্টু 8 ডি, তাহলে একেবারে ডিটা আমি লিখে দিই 168 ইকুয়ালস টু 7 ইন্টু 8, কাটাকুটি করো, এখানে 8 দিয়ে কাটলাম ফার্স্ট, 8 দুগুণ 16 আর 1 8, তাহলে আসলো কত 3, তাহলে ডি এর মান হচ্ছে 3 দিনে তারা একসঙ্গে কাজটি সম্পূর্ণ করবে। নেক্সট চলো এবারে 85 দাগে কী বলছে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকাটি 45 কিমি অতিক্রম করে 6 ঘন্টায়, তবে স্রোতের বেগ কত কিমি পার আওয়ার হবে। এখানে 85 দাগে কীভাবে করবে দেখো, এখানে আমরা বোটের স্পিড ধরে নিলাম কত, ভি ধরলে 10 কিমি পার আওয়ার। আচ্ছা, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি 45 কিমি অতিক্রম করে 6 ঘন্টায়, তাই তো। তাহলে এখানে হবে ভি প্রতিকূল বেগ আমরা কি করে জানি, বোটের স্পিড মাইনাস স্রোতের স্পিড আমরা ইউ ধরছি, তাহলে ভি মাইনাস ইউ বলে দেওয়া কত, এখানে 45 কিমি যাচ্ছে বাই 6 ঘন্টা, তাহলে আসলো কত, এখানে 9/2, মানে হচ্ছে 3 দিয়ে কাটো ফার্স্ট, তাহলে 2 আসলো, এখানে 15, মানে 15/2, তাহলে 7.5 আসলো কিমি পার আওয়ার। এবারে তাহলে স্রোতের গতিবেগ ইউ হচ্ছে কত, 7.5 কিমি পার আওয়ার মাইনাস তোমার কী হলো, দাঁড়াও একটুখানি, ওকে
ভুল হয়েছে আমার, এটা এখানে আমাদের তাহলে পেয়েছি কি আমরা ভি মাইনাস ইউ ইকুয়ালস টু 7.5 পেয়েছি। তাহলে এই যে বোটের স্পিড আমাদের জানা আছে ভি এর জায়গায় মানটা বসিয়ে দাও, আর ইউটা হচ্ছে তো স্রোতের বেগ, তাহলে ইউটা এদিকে নিয়ে আসো আর 7.5টা এদিকে নিয়ে আসো, তাহলে ইউ ইকুয়ালস টু 10 মাইনাস 7.5 হচ্ছে ইউ, আর এখানে বিয়োগ করলে কত আসছে 2.5। অ্যান্সার হচ্ছে এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 86 থেকে কী বলছে, 80 লিটার জল মিশ্রিত দুধে দুধ এবং জলের অনুপাত 7:8, এই মিশ্রণে আরও কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1 হবে। তাহলে এখানে মিল্ক ইজ টু ওয়াটার বলেছে কত 7:3 বলে দেওয়া আছে। আর যদি নতুন মিশ্রণে জল মেশানো হয়, জলের কথা বলেছে, তাহলে নতুন অনুপাত হবে কত 2:1 হবে। তাহলে এখানে মেশানো হচ্ছে জল, তাহলে মানে পরিবর্তনটা হবে হচ্ছে জলের অনুপাতে পরিবর্তন হবে, কিন্তু মিল্ক এটা অনুপাত সমান থাকবে। তাহলে আমাদের মিল্কের অনুপাত সমান করতে গেলে তাহলে কি 7 দিয়ে গুণ করো, এটা 2 দিয়ে গুণ করো, এখানে 2 দিয়ে গুণ করেছি মানে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, এখানে 7 দিয়ে গুণ করেছি মানে এখানেও 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে যে নতুন ভাবে লিখি আমি, এটা 14, এটা এখানে 6 আসলো, আর এখানে 14, আর এখানে 7, এইটা আসলো। এবারে দেখো এখানে বেড়েছে কত, 1 অনুপাত বেড়েছে, আর এইটা সমতুল্য আমাদের বলে দেওয়া, আচ্ছা এইটা সমতুল্য না, মানে 14 + 6 এই অনুপাত সমতুল্য বলে দেওয়া আছে, এইটা সমতুল্য বলে দেওয়া হচ্ছে 80 লিটার। তাহলে 1 সমতুল্য কত 4 লিটার, তাহলে এখানে 1 সমতুল্য তাহলে 4 লিটার হবে স্বাভাবিকভাবেই। তাহলে অ্যান্সার ডি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 87 দাগে কী বলছে, 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বেড়ে যায় যখন 24 বছর বয়সী একজনের পরিবর্তে নতুন একজন ব্যক্তি আসে, তবে নতুন ব্যক্তির বয়স কত হবে। 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বেড়ে যায় যখন 24 বছর বয়সী একজনের পরিবর্তে নতুন একজন ব্যক্তি আসে, তবে নতুন ব্যক্তির বয়স কত হবে। তাহলে যেহেতু 2 বছর করে প্রত্যেকের বেড়ে যাচ্ছে, তাহলে এটা মাথায় রাখতে হবে যে 24 বছর যার পরিবর্তে, মানে 24 বছরের পরিবর্তে যে আসছে তার বয়স 24 বছরের থেকে বেশি হবে, এটা স্বাভাবিক হিসেব। তাহলে 87 যখন কোশ্চেনে কী বলছে, 8 জনের মানে নতুন যে ব্যক্তি, নতুন ব্যক্তির বয়স 24 বছর তো তার হবেই, কেন 24 বছর তার হতেই হবে, তা না হলে মানে সবার 2 বছর করে বাড়ার জন্য আরও এক্সট্রা 24 বছরের পরে আরও এক্সট্রা বয়স লাগবে। তাহলে 8 জন করে প্রত্যেকের 2 বছর করে বেড়ে যাচ্ছে, তাহলে 24 + 8 × 16 মানে 40 বছর হবে সেই পরিবর্তিত লোকের বয়স। বি এর দিকের অ্যান্সার সঠিক। 88 থেকে কী বলছে দেখো, 1/2, 1/6, 1/12 ... 1/n × n + 1 সরলতম মান কত হবে। আচ্ছা দাঁড়াও, এখানে কি হবে, এটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি, 1 × 2 প্লাস 6কে আমরা কীভাবে ভাঙতে পারি, 2 × 3 প্লাস এখানে হবে 3 × 4 প্লাস ... করতে করতে যাচ্ছে n × n + 1 অবধি। আচ্ছা এবারে দেখো এখানে প্রত্যেকে কিন্তু 1 করে গ্যাপ আছে, মানে পার্থক্য কিন্তু 1, এখানেও গ্যাপ 1। তাহলে আমরা সেই সূত্রটা লাগাই, 1/1 মানে গ্যাপ, এদের মধ্যে পার্থক্য যেটা সেটা, আর প্রথম যে সংখ্যা মানে 1/1 আর মাইনাস, আর এখানে হচ্ছে লাস্টে যে সংখ্যা মানে 1/n + 1, এইটার সমীকরণ সমাধান করলেই আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে 1/1 মানে 1ই, আচ্ছা এদিকে আসলো 1 - 1/n + 1, তাহলে লসাগু কত নিচে n + 1,
উপরে চলে গেল, n প্লাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে n বাই n প্লাস ওয়ান। অ্যান্সার হবে ডি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 89 দায় কী বলছে, একটি ভগ্নাংশের হরের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় 1/2 এবং লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি 1 হয়, তবে সংখ্যাটির লব ও হরের গুণফল কত হবে? সংখ্যাটির লব ও হরের গুণফল কত হবে, এটা কীভাবে করবে দেখো, এখানে বলে দেওয়া আছে যে ভগ্নাংশের হরের সঙ্গে, তাহলে আমরা যদি একটা জিনিস ধরি 1/x/y হচ্ছে একটা ভগ্নাংশ, বলে দিয়েছে যে হর মানে এটা হচ্ছে লব বলে আর এটা বলে হর, তাহলে হর মানে y এর সঙ্গে যদি 1 যোগ করো তখন ভগ্নাংশটি হবে 1/2। আর তখন এখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করে নিই, 2x = y + 1, একটা ইকুয়েশন আসলো। আরেকটা এতে বলছে যে লবের সঙ্গে মানে x এর সঙ্গে 1 যোগ করলে আসবে কত, 1 আসবে, তাহলে এখান থেকেও আমি একটা ইকুয়েশন বের করে নিতে পারি, x + 1 = y। আচ্ছা, এটাকে সলভ করে নাও আগে, তাহলে 2x - y = 1, এইটাকে আমি 1 ধরলাম, ঠিক আছে, এইটাকে 1 ধরলাম, আর এইটাকেও আমি সরল করলাম, তাহলে কত, x - y, ওয়াইটা এদিকে নিয়ে আসলাম আর 1টা এদিকে নিয়ে গেলাম, মানে 1 = এটাকে 2 ধরলাম, তাহলে 1 আর 2, 1 - 2 করলাম, তাহলে দেখো এখানে 2x - y = 1 আসলো, আর 2 নম্বরকে বিয়োগ করে দিচ্ছি মানে -1 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত আসছে, তাহলে মাইনাস এখানে x এটা প্লাস y = -1 × -1, মানে এখানে 1ই চলে আসলো, ঠিক আছে। এবার কাটাকুটি হয়ে গেল, এটা তো পুরোপুরি কেটে গেল, এখানে x আসলো = এটা 2, তাহলে x = 2, তাহলে x এর মান এই জায়গাটায় বসাই, 2 নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে y এর মানটা পেয়ে যাব, তাহলে 2 - y = -1 ছিল, তাহলে ওয়াইটা এদিকে নিয়ে গেল আর এটা এদিকে নিয়ে আসলে y = 3, তাহলে 2/3 হচ্ছে, ও এবার বলছে এটা গুণফল মানে x y মান কত বলেছে, তাহলে 2 × 3 মানে 6, অ্যান্সার হবে এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 90 দাগে কী বলছে, যে 2153 হোল টু দি পাওয়ার 167, হ্যাঁ 167 কিন্তু এটা, এর একক ঘরের অঙ্ক কত হবে, মানে এর যে গুণফল হবে, গুণফলের একক ঘরের অঙ্কটা কত হবে। তাহলে এবার আমি কীভাবে করব, এত যে পাওয়ার আছে সেটাকে তো আমি করতে পারবো না কখনই, তো আমরা কীভাবে করব, এই 67 যে আছে একে আমি 4 দিয়ে ভাগ করে দেবো, 4 × 4 = 16, আর 7 যদি আসে 7 হচ্ছে এক্সট্রা আসলো। এবার দেখো আমরা তাহলে এইভাবে ভেঙে দিলাম, দাঁড়াও 5 দিয়ে যদি যায়, আচ্ছা এবারে এটা 7 যেটা এসেছিলো এখান থেকে আরেকবার যাবে, 4 × 1 = 4, মানে আসলো কত, 3। আচ্ছা এখানে অনেকের মনে হতে পারে যে 4 দিয়ে কেন করলেন আপনি ভাগ, হ্যাঁ 4 দিয়ে করার কারণটা হচ্ছে এখানে 2 অথবা 2 এর মাল্টিপল আকারে ভাগ করে নিলে তাহলে আমরা পরবর্তীকালে ওই তোমার যে মানটা সেটা বের করতে সুবিধা হবে। এখানে দেখো 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমরা এভাবে কীভাবে ভাঙতে পারি, 2153, তাহলে আমি এখানে এই যে 3 এক্সট্রা এসছে এই পাওয়ারে, এটাকে আমি ভাগ করে নিলাম হচ্ছে 164 + 3, এবার ভাগ করে নিলাম, এই ভাগ করে নেওয়ার জন্য এই 4টা দিয়ে গুণ করেছি আমি, ঠিক আছে, তাহলে আমি সহজে ভাগ করতে পারছি। এবার দেখো এই অংশটা কিন্তু 4-এর গুণিতক আকারে আছে, এবার 4-এর গুণিতক আকারে মানে তুমি এইটার লাস্ট যে 3 সংখ্যাটা সেটার পাওয়ার হচ্ছে 3^4 করলে লাস্টে কত আসছে, 1 আসছে, মানে 3^4 মানে 81 আসছে, তাহলে এর যে আমি বলছি পরে, আমি আগে এটা লিখে নিই, তাহলে 2153, এটাকে আমি এইভাবে লিখলাম, এবার তো লেখা নিশ্চয়ই যায় কারণ সূচকের নিয়ম এটা, ইন্টু 53, এটাকে আমি লিখতে পারি 3 আকারে। এবার এটা দেখো এটা হচ্ছে 4-এর মাল্টিপল আকারে আছে, 4-এর গুণিতক, তাহলে আমি সরাসরি এটা 3^4 হিসাবে লিখতে পারি, কারণ আমার চাই শুধু লাস্টের সংখ্যাটা মানে একক সংখ্যাটা চাই,
আর এখানে আমি এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার কিউব। এবার এইটার আবার 81 আছে, এইটার 81, আর এদিকে মানে 3 টু দি পাওয়ার 4 এর মান কত 81, আর 3 টু দি পাওয়ার যে কিউব তার মান কত 27। আমার এবার লাগবে কত, এখান থেকে আসলো হচ্ছে ইউনিট ডিজিট হচ্ছে আসলো 1, আর এখান থেকে ইউনিট ডিজিট কত 7, তাহলে অ্যান্সার কত হবে 7। উত্তর হবে ইউনিট ডিজিট মানে একক ঘর, যেটা একক ঘরের অঙ্ক, এটা হচ্ছে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। তো 4 দিয়েও করতে পারো, 8 দিয়েও করতে পারো, কিন্তু 4 দিয়ে করাটাই সেফ হবে সব থেকে। নেক্সট চলো 91 দাগে কী বলছে দেখো, যে 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 প্লাস 0.02 ইন্টু 0.02 ইন্টু 0.02, এইটা আসলো। আবার নিচে আসলো হচ্ছে 0.2 0.2 ইন্টু 0.2 প্লাস 0.04 ইন্টু 0.04 ইন্টু 0.04, এটা আসলো। এইবারে আমরা উপরে লিখতে পারি কি 0.1 তার কিউব প্লাস 0.02 তার কিউব, এখানে নিচে আসলো 0.2 তার কিউব প্লাস 0.02 তার কিউব। এইবারে সরি এই জায়গাটায়, হ্যাঁ এটা কিউব আর এটা হচ্ছে এটা 4 হবে, সরি এই জায়গাটা এটা 4, হ্যাঁ এবার এটা কিউব হবে। এবারে দেখো এখান থেকে আমি কি করতে পারি, 0.1 তার কিউব আর 0.02 তার কিউব, আর নিচে এই জায়গা থেকে দেখো মানে এখান থেকে আমি কিন্তু 2 কমন নিতে পারি। দেখো আমি কীভাবে বলছি, দাঁড়াও, তাহলে এটাকে আমি লিখতে পারি কি 2 ইন্টু 0.1 তার কিউব লেখা যায় তো, এটা করলে সেই 0.2ই আসছে। আচ্ছা এখান থেকে আবার কি লিখতে পারি দেখো, এখানে 2 ইন্টু 0.02 তার কিউব, এটা লিখলেও তো এটা যদি আমি গুণ করি 2 ইন্টু 0.02 গুণ করলে আবার সেই 0.04ই আসছে। তাহলে এবার এখান থেকে দেখো আমি কি লিখছি, 0.1 তার হোল কিউব প্লাস 0.02 তার কিউব, আর এখান থেকে এবার 2 এর কিউব, দেখো এখানে 2 এর কিউব আছে, এই 2 এর কিউবটা কমন নিয়ে বের করে দিলাম আমি, তাহলে পুরোটা কি আসলো 0.1 তার হোল কিউব প্লাস 0.02 তার হোল কিউব। এই দেখো এই ওপরের যে মানটা আর নিচের মানটা সেম, তাহলে কাটাকুটি হয়ে গেল ওপর নিচে, তাহলে কাটাকুটি হলে আসলো কি 1 উপরে আর নিচে আসলো 2 টু দি পাওয়ার কিউব মানে 1/8। আচ্ছা 1/8 এর যে মানটা এটা কত হয়, এটা 1/8 যদি আমি করো এখানে 1 পয়েন্ট এখানে 0, তাহলে 1 বাদ গেল, আর এখানে 2 পয়েন্ট হলে 0 মানে 8 2 16 আসলো, তাহলে অ্যান্সার আসছে ওই বি এর দাগের অ্যান্সারটা সঠিক আসছে। নেক্সট চলো 92 দাগটা কি বলছে, একটি ব্যাগে 50 পয়সা 25 পয়সা এবং 1 টাকার মুদ্রা 5, 8 এবং 1 অনুপাতে রয়েছে, ব্যাগটিতে মোট 55 টাকা থাকলে 25 পয়সায় মুদ্রার সংখ্যা কত। তাহলে কীভাবে করবে এটা, এখানে দেখো আমাদের ফেস ভ্যালু মানে যেটা আমি সরাসরি দেখতে পাচ্ছি এটা কি 1/2, 50 পয়সা মানে 1/2, 25 পয়সা মানে কত 1/4, মানে টাকা হিসেবে করছি আমরা, এটা টাকা হিসেবে লিখছি, তাহলে 1 টাকা তো 1 টাকাই। আচ্ছা কয়েনের নাম্বার অফ কয়েন্স বলে দেওয়া আছে কত 5, 8 আর 1, আমরা একটা লিখে নিই টোটাল অ্যামাউন্ট ইকুয়ালস টু ফেস ভ্যালু মানে যেটা টাকাতে কনভার্ট করে নিয়েছি সেইটা ইন্টু হচ্ছে নাম্বার অফ কয়েন্স, তাই হচ্ছে দেখো। তাহলে এবার টোটাল ভ্যালু তাহলে কি আসে, টোটাল ভ্যালু, তাহলে টোটাল ভ্যালু করতে গেলে আমার ফেস ভ্যালু ইন্টু নাম্বার অফ কয়েন্স করতে হবে, তাহলে এইটা ইন্টু এইটা মানে আমি লিখতে পারি 5/2, 8/4
আর এখানে 1 ইন্টু 1 মানে 1ই আসলো। এবার আমি এটা সরল করে নিলাম, নিচে মানে ওপরে 4 দিয়ে গুণ করে দাও, মানে ওপরে পুরোটাকে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত 5 ইন্টু 4/2 মানে কাটাকুটি হলে 10, 8 ইন্টু 4/4 করলে 8 আসলো, আর এখানে 4ই আসলো। তারপরে এটাকে আমি আবার সরল করে নিলাম, 5, 4 আর 2 এটা আসলো। এবার এটা টোটাল ভ্যালুর অনুপাতটা আসলো, টোটাল ভ্যালুর অনুপাত। এখানে বলে দেওয়া আছে কি ব্যাগে মোট 55 টাকা থাকলে, তাহলে 55 টাকা ব্যাগে আছে, তাহলে অতএব এখানে যোগ করো, যোগ করলে কত 11 সমতুল্য 55 বলে দেওয়া, তাহলে 4 সমতুল্য কত 25 পয়সার সংখ্যা চেয়েছে, তাহলে 4 সমতুল্য এখানে 5 ইন্টু 4 আসলো, মানে 20 টাকা। এটা হচ্ছে 20 টাকা আসলো, এটা সবকটাই 25 পয়সা করে, তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 20 টাকা। আর ফেস ভ্যালু কত 1/4, নাম্বার অফ কয়েন্স খুঁজতে বলেছে, মানে সংখ্যা কত, তাহলে এবার 25 পয়সার সংখ্যা এটা লিখলাম, টোটাল অ্যামাউন্ট বাই ফেস ভ্যালু ইকুয়ালস টু 80 টাকা হয়ে গেল, মানে 4টা উপরে চলে গেল অ্যান্সার, মানে 80টি, এখানে 80টি 25 পয়সার কয়েন পাওয়া যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 93 দাগে কি বলছে, একটি ট্যাঙ্ক 3টি পাইপ এ বি এবং সি ভর্তি করে 4 ঘন্টায়, যদি সি পাইপ বি পাইপের থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন এবং বি পাইপ এ পাইপের থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন হয়, তবে একা এ পাইপ সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি করতে সময় লাগবে কত সময় লাগবে। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি আসছে কত 4। এবার দক্ষতা অফ সি আর দক্ষতা অফ বি কত বলে দেবো, এখানে যদি সি পাইপ বি পাইপের থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন, এখানে ক্ষমতা মানে দক্ষতা বলে দেওয়া, সি পাইপের দক্ষতা বেশি বি পাইপের থেকে। আরেকটা বলে দেওয়া আছে বি পাইপ এ পাইপের থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে সেই দক্ষতা বি বাই দক্ষতা এ কত বলে দেওয়া আছে এখানে, মানে এ পাইপ 3 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন এ পাইপের থেকে, মানে 3/1। এখানে যেহেতু বি আর বি, এখানেও বি আছে, তাহলে বিটাকে সমান করে নিই, বিটাকে সমান করতে এখানে 3 আছে, মানে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আসলো 6, 3 আর এখানে তো আছেই, তাহলে দক্ষতা অনুপাতটা হবে কি এ ইস টু বি ইস টু সি, এখানে এ হচ্ছে 1, বি 3 আর সি 6, এটা হচ্ছে দক্ষতার অনুপাত। এবারে তাহলে মোট কাজ কত, মোট কাজ এখানে বলে দেবো, দেখো এ বি সি 4 ঘন্টা করে কাজ করলে পুরো কাজটি সম্পূর্ণ করতে পারে, তাহলে নিশ্চয়ই কী হবে 4 ঘন্টা তো কাজ করছে সবাই মিলে এ বি সি মিলে, তাহলে তাদের প্রত্যেকের দক্ষতা যোগ করো, দক্ষতা কত 1, 3 + 6, 1 + 3 + 6, তাহলে হচ্ছে 10, মানে 40 অংশ, মোট কাজ 40 অংশ। এবার এ সম্পূর্ণ কাজটি কত দিনে করবে, তাহলে এর সময় লাগে কত দিনে না কত সময়, এই কত ঘন্টায়, এর কত সময় লাগে টোটাল কাজ, আর হচ্ছে এর দক্ষতা হচ্ছে 1, তাহলে 40 ঘন্টায় আবারে কমপ্লিট করবে এ, তাহলে বি এর দিকে অ্যান্সার। 94 দাগের কোশ্চেনে কী বলছে দেখো, এখানে 71 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যার অংশটি, এই সংখ্যাটি হলো কি, তাহলে আমরা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ধরে নিলাম, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এইটা 71 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 71 দিয়ে ভাগ করো, 71 1 71, এটা 9, হাতে 1 2 0, এবারে এখানে 3 7 21, 4 7 28, তাহলে 4 দিয়ে যাবে, 4 7 28 আর এখানে 4, তাহলে 6 আর 4 করলে 10 আসলো, হাতে 1 0, এবার 0 বসিয়ে দাও, তাহলে 71 থেকে এখনও ছোটো, তাহলে আরেকটা 0 বসিয়ে দিয়ে এখানে যে 0টা ছিল সেটা বসিয়ে দাও, তাহলে এবার কত যাবে 27টা 56, 7 7 49, 27টা 56 যাবে, তাহলে 56 আর 8, এখানে 8 2 আর
1 করলে 7, তাহলে 3 আর 7 করলে 10। তাহলে এবার তাহলে 71 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যাটি কীভাবে বের করব? নির্ণীয় সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম যেটা ধরেছিলাম সংখ্যা প্লাস তার সঙ্গে হবে 71 মাইনাস 32, এটা করলেই হচ্ছে আমাদের 71 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। তাহলে 10000 এটা হলো প্লাস এটাকে 8 আর 1 করলে 9, হাতে 1, 4, 7 মাইনাস 4 করলে 3, তাহলে 10039। অ্যান্সার হবে বি এর দিকে অ্যান্সার সঠিক। চলো নেক্সট কোশ্চেনে চলো। 95 কী বলছে? কোনো মূলধনের 10% বার্ষিক সুদের হারে 6 মাসে সরল সুদ 100 টাকা হয়, মানে তাহলে মূলধনটা কীভাবে করবে? তাহলে আমরা জানি I ইকুয়ালস টু PRT/100। পি এর মানটা বের করতে বলেছে, 100 বলে দেওয়া আছে সুদ, তাহলে পি ইন্টু 10% হচ্ছে সুদের হার, আর সময় বলে দিয়েছে 6 মাস, সেটাকে বছরে করতে হলে 6/12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6কে, আর 100 এখানে কাটাকুটি করলে এটা 2 আসলো, আর এটা কেটে দিলাম। আচ্ছা, তাহলে পি ইকুয়ালস টু কত? এখানে 20 আসলো, 20 ইন্টু 100 মানে 2000। সি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 96 কী বলছে দেখো? 25 আর 6 0/72.90 প্লাস √0.10/1.10। এখানে দেখো প্রত্যেকের কিন্তু দুটো সংখ্যার আগে করে পয়েন্ট আছে, তাহলে আমি কিন্তু পয়েন্ট তুলে দিতে পারি। তাহলে পয়েন্ট তুলে দিলে কত আসে? 256, আর 0 তো কোনো ভ্যালু নেই যখন পয়েন্ট তুলে দেবো, মানে পয়েন্ট না তুলে দিলেও কাটা যায়, তাহলে 0টা কোনো না লিখেই আমি লিখছি। তাহলে 729 প্লাস ওপরে হচ্ছে 1 আর এখানে নিচে 81। এবার 256 হচ্ছে কার স্কোয়ার? এটা হচ্ছে 16-র স্কোয়ার, মানে 30 অবধি কিন্তু স্কোয়ার মাথায় রাখতে হবে, হ্যাঁ। তাহলে 16-র স্কোয়ার হবে, আর এটা হচ্ছে 729-এর হচ্ছে কি 27-এর স্কোয়ার এটা, আর 1/81 কত কার স্কোয়ার? এটা 9-এর স্কোয়ার। তাহলে উপর নিচে আমি 3 দিয়ে গুণ করে নিচে সমান করে নিলাম, তাহলে লসাগু কত? 27 আসলো, এখানে 16 আর এখানে 3, তাহলে 27, নিচে উপরে আসলো কত? 19। তাহলে অ্যান্সার কত হবে? এর দিকের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 87 কী বলছে? চিনির দাম 20% হ্রাস পেলে একজন ক্রেতা 160 টাকা আগে তুলনায় 4 কেজি বেশি পায়, তবে প্রতি কেজি চিনির আসল দাম কত ছিল? আসল দাম, তাহলে এখানে বিফোর আর আফটার আমি ধরে নিই। তাহলে এখানে 20% সে ছাড় পাচ্ছে দামে, 20% মানে এখানে 1/5, তাহলে প্রাইস তার কত হচ্ছে? 5 আগে ছিল, এখন দাম কমে গিয়ে এসছে 4। তাহলে ওয়েট তার নিশ্চয়ই উল্টো হবে, কারণ দাম কমে গেলে কেজি মানে ওয়েট মানে তার যে যেটা আর কি কেনে সেটা বেশি পাবে। তাহলে এখানে 4 আর এটা 5 চলে আসলো, চিনি নিশ্চয়ই বেশি পাবে। তাহলে এখানে কত বেশি পাচ্ছে? 1 অংশ বেশি পাচ্ছে। এই 1 অংশ সমতুল্য এখানে বলে দেওয়া আছে কত? 4 কেজি বেশি পাচ্ছে, তাহলে 4 আমি লিখে দিলাম। তাহলে আগে তাহলে কত কিনতো? 4 কেজি, এই 4 অনুপাত 4 সমতুল্য কত হবে? 4 ইন্টু 4 মানে 16 কেজি সে কিনতো, আর এই 16 কেজি কত টাকা দামে কিনতো? 160 টাকা দামে কিনতো। তাহলে 1 কেজির দাম কত হবে? 10 রুপিস পার কেজি। অ্যান্সার হবে এর দাগের অ্যান্সার সঠিক। চলো 98 কী বলছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 6 কিমি যায় 8 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে যায় 64 কিমি যায় 8 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 120 কিমি যায় 12 ঘন্টায়, তবে স্থির জলে নৌকার বেগ মিটার পার সেকেন্ডে কত? এখানে বলে দেওয়া কিন্তু মিটার পার সেকেন্ড, মাথায় রাখবে। তাহলে প্রতিকূল বেগ কত আসছে? প্রতিকূল বেগ বোটের স্পিড মাইনাস স্রোতের স্পিড, এইভাবে করে লিখলে কিন্তু সুবিধা হয়, হ্যাঁ। তাহলে 64/8, তাহলে 8 কিমি পার আওয়ার। আর হচ্ছে অনুকূল বেগ
হচ্ছে ভি, মানে বোটের স্পিড প্লাস হচ্ছে স্রোতের স্পিড কত আসছে, 120 কিমি যাচ্ছে 12 ঘন্টায়, তাহলে 10 কিমি পার আওয়ার। এবারে তাহলে আমরা ভি মাইনাস ইউ পেয়েছি হচ্ছে 8 কিমি পার আওয়ার, আর ভি প্লাস ইউ পেয়েছি হচ্ছে 10 কিমি পার আওয়ার। এখানে চেয়েছে হচ্ছে নৌকার বেগ, তাহলে নৌকার বেগ মানে 2v, এখানে ইউটা তো কেটেই গেল, তাহলে আসলো কত 18, তাহলে ভি আসলো কত 9 কিমি পার আওয়ার। এখানে আমি আগেও বলেছি কিমি পার আওয়ার এটা বড় একক, এই বড় একক থেকে যখন ছোট এককে যাচ্ছে মানে মিটার পার সেকেন্ডে যাচ্ছে তখন ছোটো ফ্র্যাকশান দিয়ে গুণ হয়, মানে 18/5 এটা ছোটো ফ্র্যাকশান, এটা এড়িয়ে গেলে যদি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ার মানে ছোটো ফ্র্যাকশান, ছোটো একক থেকে বড় এককে যদি যায় তাহলে বড় ফ্র্যাকশান দিয়ে গুণ হয়, মানে 5/18 এটা বড় ফ্র্যাকশান, তাহলে এটা দিয়ে গুণ হবে। তাহলে এখানে মিটার পার সেকেন্ড চেয়েছে, তাহলে 5/18 দিয়ে গুণ হলো, তাহলে 9 দিয়ে কাটে দিলাম এটা, তাহলে 5/2 আর হচ্ছে 2.5, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। অ্যান্সার বি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে, আচ্ছা একই কোশ্চেন, এটা হচ্ছে 99, বলছে একটি বাইকের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি, যদি বাইকটি 30% ছাড়ে বিক্রি করা হয় তবে ডিলারের ক্ষতি হার কত। এখানে যখন এই ধার্য মূল্য, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বলে দেওয়া থাকবে, সঙ্গে সঙ্গে এই স্ট্রাকচারটা লিখে নেওয়া, এইটা তাহলে সুবিধা হবে। তাহলে 20% সে বেশি করে লিখেছে, মানে ক্রয় মূল্য থেকে সে বেশি চাপিয়ে রেখেছে, তাহলে 20% মানে আমরা জানি কি 1/5, মানে 5 হচ্ছে যদি ক্রয় মূল্য হয়, সে লিখে রেখেছে কত 6 লিখে রেখেছে, এবার সে 6-এর ওপরে আবার ছাড় দিচ্ছে হচ্ছে 30%। 30% মানে আমি কত এখানে 30% মানে মানে 3/10, তাই তো 30/100, 0 কেটে দিলে 3/10 আসলো। তাহলে এখানে এমপি মানে এটা তো ধার্য মূল্য অনুপাত, তাহলে 10 যদি এমপি হয় সেখান থেকে ছাড় পেয়েছে কত 3 অনুপাত, তাহলে সেলিং প্রাইস কত 7। এবার আমি ধার্য মূল্যটাকে সমান করতে গেলে এখানে আমি 3 দিয়ে গুণ করলাম মানে 30 হবে, আর এখানে 5 দিয়ে গুণ করলে এখানেও 30 হবে, তাহলে এখানে 5 এখানে 3, 25, 21, 30। এবারে দেখো এটা যে কস্ট প্রাইস, তো এখানে কত ক্ষতি হয়েছে, এখানে 4 অংশ কিন্তু ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতির হার কস্ট প্রাইসের উপর সবসময় বিচার হবে। তাহলে 25 নিচে আসলো, ওপরে 4 আসলো, এখানে 100, কাটাকুটি করো, এখানে 4, তাহলে 4 16%, 16% হচ্ছে তাহলে অ্যান্সার, এখানে এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন 100 দাগ, কী বলছে, আজ মঙ্গলবার হলে আজ থেকে 100 দিন পরে দিনটি কী বার হবে। আচ্ছা আমরা কি জানি সপ্তাহে 7 দিন থাকে, তাহলে আমি যদি 100কে 7 দিয়ে ভাগ করি, 7 1 7, 3 0, 4 7 28, তাহলে এই 14 যে ভাগশেষ আসলো এটা কিন্তু 14টি সপ্তাহ আসলো। তাহলে যে সপ্তাহের যে লাস্ট মানে পরের যে সপ্তাহ সেই একই মানে বার থেকে শুরু হয়, তাহলে এখানে 98তম দিন, যে এখানে যদি 7 দিয়ে গুণ করো 70, 4 7 28 মানে 98তম দিনেরও হচ্ছে মঙ্গলবার হবে, মঙ্গলবার হলো। আর এখানে দেখো এক্সট্রা আরও 2 দিন পড়ে আছে, তাহলে 99তম দিন কত, মঙ্গলের পরে বুধ। আর 100তম দিন কত, বৃহস্পতিবার। তাহলে আজ থেকে 100 দিন পরে দিন কী বার হবে, সেটা হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি হবে, বৃহস্পতিবার। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।